আপনার ৩ জন মেয়ে আছে আপনি বলেছেন আপনার বিভিন্ন ইন্টারভিউতে, এবং আপনি বলেছেন যে আপনাকে যখন আয়নাগরে রাখা হয় অনেক সময় আপনাকে অফার দেয়া হয়েছিল যে তুমি এখানে সাইন করো, এখানে সাইন করো, তাহলে তোমাকে আমরা ছেড়ে দিব। তো আপনি কি আপনার পরিবারের কথা চিন্তা করে, মেয়েদের কথা চিন্তা করে কখনো ভাবেননি যে কি দরকার আছে দেশের জন্য এত সংগ্রাম করার বা নীতির উপর অটল থাকার, আমি সাইন করে বেরিয়ে যাই? আপনি কি সেটা কখনো মনে হয়নি? ভাই আমি জানি আমি এখানে বন্দি আছি শেখ হাসিনার আদেশে। শেখ হাসিনা না অনুমতি দিলে আমাকে কেউ ছাড়বে না, আর মহান আল্লাহ তো সহায় হইতেই হবে। সুতরাং কে কি বললো, আমি বললো আমি রাজি হয়ে গেলাম, এটা বোকামি। এবং আমি নিজে কিন্তু স্বয়ংসম্পূর্ণ ছিলাম নিজেকে প্রতিরোধ করার জন্য, এটা আমি অন্য সময় হয়তো বলবো। সুতরাং এটা তেমন সমস্যা ছিল না। তবে আমি মনে করি আমাদের আমার মহান আল্লাহর প্রতি আমার পরিবারের, আমার মিসেসের খুবই আস্থা ছিল, বাচ্চাদের খুব আস্থা ছিল। এবার আমার মায়ের আস্থা ছিল না, যে মা জানতেন যে আমি হয়তো মারাই গেছি। এটা নিয়ে আমাদের মধ্যে বেশ সমস্যা ছিল পরিবারের মধ্যে। তখন আমি আমি যে ফিরে আসবো এটা কথা না, বাট ফিরে এসে দেখেন আমি প্রথম আমি আল জাজিরাকে ইন্টারভিউ দিই, এটা প্রকাশ হয় নাই, পরে অনেক দেরি হয়েছে। আমি 20 সালের শেষে দিয়ে দিই ইন্টারভিউ গুলি, যে ওখানে আদমি স্যার আছে। 21 সালে দেওয়ার পরে 22 সালে ফাইনালাইজ করে নেত্র নিউজ প্রকাশ করে। তারপরে যে চাপের উপর দিয়ে আমি গেলাম, আমি জানি চাপ আসবে, আমার পরিবার আমাকে সাহায্য করছে, আমার মিসেস আমাকে সাহায্য করছে, চরমভাবে কপারেট করছে। আর আমি ইনশাল্লাহ আল্লাহ আমাকে বিজয় দেখাইছে, আমি আজকে বিজয় দেখতে পারছি, আমার মা আমার বিজয় দেখতে পারছে, আলহামদুলিল্লাহ। উনি 90 বছর বয়স। জি, জি, জি। আপনাকে তো বাংলাদেশ সেনাবাহিনী থেকে ঠুনকো অভিযোগে স্যাক করা হয়, তাই তো? এবং আপনাকে পেনশন দেয়া হয়নি বলে আপনি উল্লেখ করেছেন। আপনি অর্থনৈতিকভাবে এখন কেমন আছেন, এবং আপনি কি বাংলাদেশ সেনাবাহিনী বা সরকারের কাছে আপনার কোনো দাবি আছে যে আপনার পেনশনের ব্যাপারে, আপনার চাকরিতে পুনর্বহালের ব্যাপারে বা র‍্যাংকের ব্যাপারে, বা আপনাকে যথাযথভাবে মূল্যায়ন করার ব্যাপারে আপনার কি দাবি আছে? দেখুন আমি যতটা অভিজ্ঞ আমার বা জ্ঞান যতখানি আছে পারবে ততটা সম্পর্কে আমার খুব ভালো জ্ঞান ধারণা রাখি। আমাকে 16 নভেম্বর 24 সালে আমাকে পিএমজি থেকে আমাকে পিএমজি উইথড্র করে। দেখুন এই পিএমজিটাও ছিল একটা বিতর্কিত পিএমজি। আমি গুম হলে আমাদের এই ডিএচএস পরিষদ থেকে একটা চিঠি পাঠায় সেনা সদরে, যেখানে মেনশন করে আমি গুম হয়ে গেছি। এর উত্তরে সেনাপ্রধান পিএমজি চিঠিটা লেখে। এই চিঠির পিএমজির ভিতরের ইনার মিনিং ছিল আমি হাসিন জীবিত আছে। উনি তো আমার 1 বছরের সিনিয়র ছিলেন, কোন জেনারেল সেনাপ্রধানের কথা বলছেন? আজিজ, জেনারেল আজিজ, জেনারেল আজিজ, জেনারেল জি। আজিজ আমার 1 বছরের সিনিয়র। উনি ওই চিঠির মাধ্যমে পিএনজির মাধ্যমে বুঝাতে চাইছেন আমার পরিবারদেরকে, আমার সবাইকে হাসিন জীবিত আছে। জীবিত লোক ছাড়া তো পিএমজি, মৃত হলে তো আর পিএমজি হইতো না। তোর মাধ্যমে আসলে আমার পরিবার আস্থায় আসে। এই পিএমজিটা উঠাইতে ভাই এতদিন সময় লাগছে। 16 নভেম্বর পিএমজিটা উঠায় আমার, বাকি কাজ চলতেছে। আশা পিএমজি রাখি কি আসলে? পিএমজিটা কি আমাদেরকে একটু। এইটা একটা অবৈধ একটা মানে বার দেয় সেনাবাহিনীর উপরে, যেটা আগে ছিল না, যেটা হাসিনা সরকার করে। আগে ছিল খুব কম মাত্রায়, বাট পুরোটাই অবৈধ। আমি এটা বিশ্বাস করি না। আপনি সেনাবাহিনী কাউকে যদি নিষেধ করেন সে এই কাজ করবে না, কারণ ছাড়া আমাদের রাজনীতিবিদরা আমাদের উপরে এগুলি চাপায় আর আমাদের সেনাবাহিনী এই কাজগুলি করে। তা আমরা গত কয়েকদিন আগে আমরা সেনাবাহিনীর মৌলিক অধিকার নিয়ে আর্টিকেল 45 বাতিল করার জন্য আমরা আবেদন করি, আমরা কথা বলি এবং এটাকে অন করা হয়। কারণ আমাদের মৌলিক অধিকার থাকতে হবে। সেনাবাহিনী যে আইনে চলতো সেটা ব্রিটিশের আইন, এটা চলতে পারে না। এই সুবিধাটা আমাদের সেনাবাহিনীর প্রধান আমার আস্থা আছে সম্পূর্ণ, ওনারা অন্যায় করেন না। কিন্তু এই আওয়ামী সরকারের সময় এই সেনা প্রধানের এই ক্ষমতাটা তারা নিজেদের মতো করে ব্যবহার করে। আওয়ামী লীগ যেমন জেনারেল আজমিকে কারণ ছাড়া বের করে দিল। এই লোকটা এত বছর চাকরি করলো, 30 বছর, আপনার তখন খেয়াল ছিল না? কারণ ছাড়া আউট করে দিলেন এবং সাথে সাথে আউট কেন? এই যে অন্যায়, আমরা প্রতিবাদ করতে পারতাম না। এর জন্য আমরা নতুন সংবিধান যে কমিশন, সেখানে আমরা আবেদন করি আলী রিয়াজ স্যারের কাছে, এবং সেখানে আমরা ফর্মালি আমরা আবেদন জানাই যে এইটা আমাদের সংশোধন করার দরকার আছে আর্টিকেল 45। তাহলে অন্তত আমরা পাই নাই, আমার আগামী প্রজন্ম যারা আছেন তারা নিরাপত্তা পাবেন, অথবা অন্যায়ভাবে মানে তাদের উপর জুলুম করা হবে না। আর এটা কিন্তু সেনাবাহিনীর প্রধানের না, এটা আর রাজনীতিবিদরাই আমাদের উপরে এই স্টিমুলারটা চালাইতেন। কখনো এরশাদের সময় এমনটা হয় নাই যে সত্যিকারী অপরাধী সে কখনো প্রতিবাদ করবে না, বা নিরপরাধ সেই প্রতিবাদ করে। অসংখ্য অফিসার আমরা চাকরি হারাইছি, বঞ্চিত হয়েছি, রাইট পাই নাই, যা খুশি হয়েছে তাই করতে হয়েছে আমাদের। আর যার জন্য একের পর এক অপরাধ বেড়ে গেছে আমাদের, অন্যায় অপরাধ চরম ভাবে। ইনশাআল্লাহ সবকিছুই আমরা নতুন করে দেখবো। ব্যক্তিগতভাবে আপনার দাবিটা কি গভর্নমেন্টের কাছে, সেনাবাহিনীর কাছে? আপনার যে এখন পেনশন পাননি, আপনি অনৈতিকভাবে আপনাকে সরিয়ে দেওয়া হয়েছে, স্যাক করা হয়েছে, আপনি আপনার টাইটেল ইউজ করতে পারছেন না, ইত্যাদি ইত্যাদি, আপনার এখন দাবিটা কি স্পেসিফিকলি? দেখেন সেনাবাহিনী কোনো অফিসার আমার বলে না, কখনো সম্মান করে না, মানে অসম্মান করে না। খুব আপন এবং যথাযথ সম্মান প্রদর্শন করেন সেনা প্রধান সবাই। কথা হলো একটা নিয়মের মধ্যে দিয়ে হয়তো অনেক সময় আস্থা অনাস্থার সংকট আছে, তো ওইটা ইনশাল্লাহ আশা রাখি সমাধান হবে সবার, অনেকের।
আমারও হবে, অনেকেরই হবে। ইনশাল্লাহ আমি আমার সম্মান ফিরে চাই, এবং আমি তো সেটার মধ্যে সীমাবদ্ধ থাকবো না। আমার কোর্ট মার্শালে দেখতে হবে। আমি আগেই বলছি ভাই, কোর্ট মার্শালে আপনার পেপার ঠিক নাই, আমি মোবাইল ফোনে অনৈতিক অনেক কথাই বলতে পারি, সেটাকে আপনি আলামত হিসেবে নিতে পারেন না। সেই মোবাইল ফোনের কথোপকথনগুলি হাতে লিখে আলামত হিসেবে সাবমিট করছে, এটা তো হইতে পারে না। মোবাইল ফোন আপনি যখনই হস্তক্ষেপ করবেন, শুনবেন, অনুমোদন নিতে হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এবং সেটা আপনি কখনোই আলামত হিসেবে আনতে পারবেন না। সেটা আলামত হিসেবে হাজির করছেন, এটা তো অবৈধ জিনিস। তারপরে আপনি ডিফেন্ডিং অফিসার দেন নাই, সাক্ষী আপনার কোনটা আমার বিপক্ষে বলে নাই, জোর করে প্যাকেট করে জেলে পাঠানো হয়েছে। তা আমি সেটা তো রিভিউ করাবো, আবার রিভিউ করতে হবে তো। আমি অন্যায় করতে গেলে চেক করো, তুমি অন্যায় উল্টা করছো, তারপর আমার গায়ে দোষ চাপাচ্ছ, এটা হইতে পারে না। বিশ্বাস সব সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ। ওকে, ধন্যবাদ আপনাকে।